নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুনছেন সাহিত্যিক বনফুলের লেখা উপন্যাস অগ্নিস্বর। আজ পড়ব উপন্যাসটির শেষ পর্ব। পাসপোর্ট না থাকা সত্ত্বেও কী করিয়া আমি লন্ডনে পৌঁছিলাম, কী করিয়াই বা আমি সেখানকার পুলিশ বিভাগে প্রবেশ করিলাম, এসবের বিশদ বিবরণ এ কাহিনীর পক্ষে অবান্তর। অবশ্য ইহা কল্পিত কাহিনী নহে, আমার জীবনেরই কাহিনী। কিন্তু কাহিনীর এই অংশটুকু আমার প্রাণদাতা ডাক্তার অগ্নিস্বর মুখোপাধ্যায়ের স্মৃতিতর্পণ। তাহার নিকট আমি যে অপরিশোধ্য ঋণে আবদ্ধ, অক্ষম লেখনীতে তাহার কথা লিপিবদ্ধ করিয়া সে ঋণ যে শোধ করা সম্ভব নয় তাহা আমি জানি। এ প্রয়াসও যে হাস্যকর সে বোধও আমার আছে, কিন্তু আমার দিক হইতে ইহার কৈফিয়ত ইহা লিখিয়া আমি তৃপ্তি পাইতেছি। পাসপোর্ট না থাকা সত্ত্বেও আমি লন্ডনে পদার্পণ করিতে পারিয়াছিলাম সেই সারেঙের সহায়তায়। আর সেই ডাক্তারবাবুটি যিনি FRCS পড়তে যাইতেছিলেন তাহার নিকটও আমি অসীম ঋণে ঋণী। তিনি আমাকে তাহার দাদার বাসায় লইয়া যান এবং বলেন, আমি দেশ হইতে এই গরিবের ছেলেটিকে লইয়া আসিয়াছি, ভালো রান্না করিতে পারে, যদি কোনো সুযোগ পায় এখানে লেখাপড়া বা কোনো কাজকর্ম শিখিবে। আগেই বলিয়াছি, তাহার দাদা একজন বড় পুলিশ অফিসার ছিলেন, বিখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডে ট্রেনিং লইতেছিলেন। খাদ্যরসিক ব্যক্তি ছিলেন তিনি। আমি তাহাকে নানা রকম দেশি তরকারি রাঁধিয়া খাওয়াইতে লাগিলাম। শুক্তো, শাকের ঘণ্ট, তিতার ডাল, মোচার ঘণ্ট প্রভৃতি লন্ডনে দুষ্প্রাপ্য তরিতরকারিগুলি খাইয়া তিনি খুবই খুশি হইয়া উঠিলেন। বস্তুত উদর পথে প্রবেশ করিয়াই আমি তাহার হৃদয়ে স্থান লাভ করিলাম। তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন সে স্থান হইতে আমি চ্যুত হই নাই। কিছুদিন থাকিবার পর তাহার নিকট আমি আমার মনোভাবটি প্রকাশ করিলাম। তিনি কিছুক্ষণ ভাবিয়া বলিলেন, আচ্ছা, ব্যবস্থা করিয়া দিব। বিলাতে অনেক প্রাইভেট ডিটেকটিভ প্রতিষ্ঠান আছে। এই রকম একটি প্রতিষ্ঠানের কর্তার সহিত তাহার হৃদ্যতা ছিল। সেইখানেই তিনি আমাকে ঢুকাইয়া দিলেন। সেই প্রতিষ্ঠানে কাজ করিতে করিতেই আমি আমেরিকা যাইবার সুযোগ পাই। এই প্রতিষ্ঠানের কর্তারও আমি প্রিয়পাত্র হইয়াছিলাম। তাহার সুপারিশে সেখানে একটি বৃহত্তর পুলিশ বিভাগে আমার একটি চাকরি জুটিয়া গেল। কিছুদিন চাকরি করিবার পর বাধিল দ্বিতীয় মহাযুদ্ধ। তখন যুদ্ধেই আমি গোয়েন্দা বিভাগে কাজ পাইয়া গেলাম। পৃথিবীর নানা স্থানে ঘুরিবার সুযোগ পাইলাম। কার্যে শুধু যে দক্ষতা অর্জন করিলাম তাহা নহে, বেশ সুনামও হইল। জঙ্গি বিভাগের বড় বড় অফিসাররা আমার কাজের প্রশংসা করিয়া সার্টিফিকেট দিলেন। এই যুদ্ধের সময়ই ভারতীয় বিপ্লবীদের গতিবিধি লক্ষ্য করিবার জন্য আমাকে ভারতবর্ষে বড় চাকরি দিয়া বদলি করা হইল। আমেরিকান সরকারের সুপারিশেই ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে এই চাকুরিটি দিলেন। বাংলাদেশে তখন সুভাষবাবুর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঝগড়া চলিতেছে। বিপ্লবী দলও দুই ভাগে বিভক্ত হইয়া গিয়াছে। আমি আসিয়া ইহাদের কার্যকলাপ লক্ষ্য করিতে লাগিলাম। সে সময় আমি কি কি করিয়াছিলাম তাহার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেব না। তবে একটি কথা শুধু বলিব, আমি যদি তৎপর হইতাম সুভাষবাবু কাবুলির বেশে পলায়ন করিতে পারিতেন না। তিনি যেদিন দাড়ি রাখিয়া আঁটোসাঁটো পায়জামা, শেরওয়ানি ও ফেজ পরিয়া মৌলবীর বেশে বর্ধমান স্টেশন হইতে পেশোয়ারের টিকিট কাটিয়া পাঞ্জাব মেলের দ্বিতীয় শ্রেণীতে আরোহণ করেন, সেদিন তাহাকে আমি চিনিতে পারিয়াছিলাম। তাহার আয়ত নয়নের সেই দৃষ্টি যে একবার দেখিয়াছে সে আর ভুলিতে পারিবে না। ছাত্রজীবনে বহুবার তাহার ঘনিষ্ঠ সম্পর্কে আসিয়াছিলাম। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ওটেনের ঘটনার পর সুভাষচন্দ্র ছাত্র সমাজের নেতা হইয়া পড়িয়াছিলেন। সেই সময় আমিও ছাত্র ছিলাম। সেদিন বর্ধমান স্টেশনেই আমি বুঝিতে পারিয়াছিলাম সুভাষবাবু
আত্মগোপন করিয়া কোথাও সরিয়া পড়িতেছেন। আমি সেদিন স্টেশন প্ল্যাটফর্মেই ছিলাম। আমার পুলিশের চাকরির উদ্দেশ্যই ছিল বিপ্লবীদের যতটা সম্ভব রক্ষা করা। সুভাষবাবুকে চিনিয়াও চিনিলাম না। এইভাবে অনেককেই অনেক নির্যাতন হইতে রক্ষা করিয়াছি, অনেককে ছাড়িয়াও দিয়াছি, কিন্তু সে কাহিনীর বর্ণনা এক্ষেত্রে অপ্রাসঙ্গিক। বাংলাদেশে ফিরিয়াই আমি ডাক্তার অগ্নিশ্বর মুখোপাধ্যায়ের খোঁজ করিয়াছিলাম। খোঁজ করিয়া যতটুকু খবর সংগ্রহ করিতে পারিয়াছিলাম তাহা পূর্বেই লিখিয়াছি। তাহার শেষ খবর পাইয়াছিলাম তিনি পুত্র পুত্রবধূকে সংসারের সম্পূর্ণ ভার দিয়া কোনো হাসপাতালে ডাক্তার হইয়া গিয়াছেন। সেইখানেই নাকি আধুনিক পদ্ধতিতে বানপ্রস্থ জীবনযাপন করিবেন। সেইখানেই গিয়া তাহার সহিত দেখা করিব ঠিক করিয়াছিলাম, কিন্তু ছুটি পাইতেছিলাম না বলিয়া হইয়া ওঠে নাই। ইতিমধ্যে ভারতবর্ষ স্বাধীন হইয়া গেল। আমরা অখণ্ড স্বাধীনতা চাইয়াছিলাম, পাইলাম খণ্ডিত স্বাধীনতা। ঠিক তাহার পূর্বেই ডাইরেক্ট অ্যাকশনের উন্মত্ত তাণ্ডবে দেশের মাটি দেশের লোকের রক্তেই রঞ্জিত ও সিক্ত হইল। আমার পরিচয় ছিল মুসলমান, সুতরাং আমি পূর্ব পাকিস্তানে নীত হইলাম। ইহাতে আমার দুঃখ নাই, কারণ পূর্ব পাকিস্তানকে আমি এখনও বাংলাদেশ বলিয়াই মনে করি। আমার প্রথম যৌবনের লীলাক্ষেত্র ওই পূর্ববঙ্গ। স্বাধীনতা মন্ত্রে ওইখানেই আমি দীক্ষা লইয়াছিলাম। অশ্বিনী দত্ত, পুলিন দাস, শান্তি দাস, প্রীতি ওয়াদ্দেদার, সূর্য সেন এবং আরও অসংখ্য বিখ্যাত অখ্যাত আত্মত্যাগী বীরপুরুষ ও বীরাঙ্গনাদের জন্মভূমি যে দেশ, সে দেশকে রাজনৈতিকরা যে নামেই অভিহিত করুন, আমার কাছে তাহা বাংলাদেশ। র্যাডক্লিফ দেশের মাটির উপর একটা লাইন টানিয়া দিলেই কি দেশের আত্মা বিভক্ত হইয়া যাইতে পারে? পারে না। পাকিস্তানে গিয়া আমার মনে হইয়াছিল মায়ের কোলেই ফিরিয়া আসিলাম, কিন্তু ডাক্তার অগ্নিশ্বরের নিকট হইতেই আমাকে অনেক দূরে চলিয়া যাইতে হইল। তাহার হাসপাতালের যে ঠিকানা পাইয়াছিলাম তাহা উত্তরপ্রদেশের শেষ সীমান্তে, হিমালয়ের কাছাকাছি। স্বাধীনতা পাইবার অনেক দিন পরে তাহার সন্ধানে বাহির হইবার সুযোগ হইল। সেখানে পৌঁছিয়া কিন্তু হতাশ হইলাম। শুনিলাম বছর খানেক পূর্বে তিনি কাজে ইস্তফা দিয়া চলিয়া গিয়াছেন। চলিয়া আসিবার কারণ যাহা শুনিলাম তাহাতে মনে হইল অগ্নিশ্বরের উপযুক্ত কাজই হইয়াছে। একমাত্র অগ্নিশ্বরই ইহা পারেন। হাসপাতালটি আমাদের দেশের একজন প্রসিদ্ধ মহাপুরুষের নামের সহিত যুক্ত। নামটা আমি আর করিব না। সেখানে অগ্নিশ্বর সুখেই ছিলেন, কিন্তু একদিন একটা কাণ্ড ঘটিয়া গেল। তিনি একটি গরিব রোগীর অপারেশন করিবেন বলিয়া আগের দিন হইতে তাহাকে ঔষধ, এনিমা প্রভৃতি দিয়া একটি আলাদা খালি ঘরে রাখিয়াছিলেন। পরদিন গিয়া দেখেন রোগী সেখানে নাই। জিজ্ঞাসা করিলেন, এ কোথা গেল? হাসপাতালের ছোট ডাক্তারবাবু বলিলেন, মহারাজের আদেশে তাহাকে জেনারেল ওয়ার্ডে লইয়া যাওয়া হইয়াছে। কেন? হাসপাতালের একজন বড় পেট্রন আসবেন, টেলিগ্রাম করেছেন তার জন্যে যেন একটা খালি ঘর রাখা হয়। অন্য ঘর ছিল না, তাই ওই রোগীটাকে সরিয়ে দেওয়া হয়েছে। অগ্নিশ্বর মহারাজের কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন ব্যাপারটা সত্য কিনা। হাসপাতালের যিনি অধ্যক্ষ তাহাকে সকলে মহারাজ বলিয়া ডাকিত। মহারাজ বলিলেন, কি করব বলুন, একে এত বড় লোক, তাই আমাদের একজন পেট্রন, তাঁর অনুরোধ এড়ানো শক্ত। যেখানে আপনার রুগীকে দিয়েছি সে বেডটাও ভালো, বেশ ফাঁকা। ভালো কি মন্দ সেটা আমি ঠিক করব। যাক, আমার এখান থেকেও চাকরিটা গেল তাহলে। এত বড় মহাপুরুষের নামে হাসপাতাল, এখানেও ধনী দরিদ্রের ভেদ। এখানে আমার থাকা পোষাবে না, কালই আমি চলে যাব। মহারাজ তাহাকে বুঝাইবার চেষ্টা করিয়াছিলেন। বলিয়াছিলেন, দেখুন, অপরের দাক্ষিণ্যের উপর নির্ভর করে আমাদের চলতে হয়। যাঁরা দাক্ষিণ্য দেখান
তাঁরা কিছু সুবিধাও প্রত্যাশা করেন, সুতরাং আমরা নিরুপায়। অগ্নিশ্বর উত্তর দিয়াছিলেন, তা বুঝতে পারছি। ওদেশে কিন্তু ওরা এমন নিরুপায় হয় না। আমেরিকার মেও ব্রাদার্সের ক্লিনিকের ইতিহাস পড়ে দেখবেন। সেখানে আমেরিকার প্রেসিডেন্টও যদি যান, তার জন্যেও কোনো পক্ষপাতিত্ব দেখানো হয় না। তিনিও চান না। অগ্নিশ্বর সেখান হইতে চলিয়া আসিয়াছিলেন, কিন্তু কোথায় যে গিয়াছেন তাহা কেহ বলিতে পারিল না। নিকটেই একটা শহরে একটা হোটেলে কিছুদিন ছিলেন শুনিলাম। সেখানে গিয়াও তাহাকে পাই নাই। অবশেষে তাহার ছেলের নিকট গিয়া হাজির হইলাম একদিন। ছেলে যাহা বলিল তাহা আরও বিস্ময়কর। সে বলিল, বছর চারেক বাবার কোনো খবর জানি না। তিনি তার পেনশন অর্ধেকটা অগ্রিম নিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। যে চিঠিটা সেই সঙ্গে লিখেছিলেন সেটা দেখাতে পারি আপনাকে, যদি দেখতে চান। চিঠিতে লেখা ছিল, কল্যাণ বরেশু, আমি আর তোমাদের কাছে ফিরব না। চারিদিকে ঘুরে ঘুরে দেখলুম, তথাকথিত ভদ্র সমাজে কোথাও আমার স্থান নেই। কোথাও নিজেকে খাপ খাওয়াতে পারলুম না। হতচ্ছাড়া দেশকে গালাগালি দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আবার হঠাৎ আবিষ্কার করেছি এই দেশকেই ভালোবাসি, এর শত দোষ সত্ত্বেও। এ দেশ ছেড়ে কোথা যাব? তাই ঠিক করেছি, তোমরা যাদের অপাংক্তেয় করে রেখেছ তাদের মধ্যে গিয়েই এবার থাকব। বিদ্যাসাগর মশাই শেষ জীবনে সাঁওতালদের মধ্যে এসে বাস করেছিলেন। তিনি নাস্তানাবুদ হয়েছিলেন তোমাদের ভালো করতে গিয়ে, আমি নাস্তানাবুদ হয়েছি কিছু না করেই। তাই ঠিক করেছি, যে কটা দিন বাঁচব ভদ্র সমাজের আওতা থেকে দূরে থাকব। জানি না তুমি কোনো কালোবাজারের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছ কিনা। যদি না হয়ে থাকো আশ্চর্য হব। কালোবাজারের আলকাতরা তো সকলের গায়ে লেগেছে। কালোবাজারের আস্তা খুঁড়ে যাদের কিলবিল করতে দেখি, তারা তো সবাই সাহেবি পোশাক পরা ভদ্র সন্তান। তাদের তোমরা বয়কট করো না, বরং সেলাম করো, কারণ তারা ধনী। গুণীদের নয়, ধনীদের পূজা করাই ভদ্র সমাজের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আমি দূর থেকে প্রণাম করে সে সমাজ থেকে সরে পড়েছি। আমাকে খোঁজবার চেষ্টা করো না। যে মহাসমুদ্রে এবার গা ভাসিয়ে দিতে চললুম, তার চেয়ে বড় সমুদ্র ভূগোলে নেই। এ সমুদ্রের ঢেউ দিনহীন আর্ত অসহায়রা। এদের ত্রাণ করার জন্যেই ভগবান নাকি মাঝে মাঝে মর্তে অবতীর্ণ হন। তাঁরও খোঁজ করবার ইচ্ছে আছে। আমার পেনশনের অর্ধেকটা কমিউট করে দিয়ে গেলাম তোমাকে। আশীর্বাদ যেন সকলে। ইতি শুভার্থী অগ্নিশ্বর। ইহার বেশি আর কিছুই জানিতে পারে নাই। আসিবার সময় তাহার ছেলের নিকট হইতে তাহার একটি ফটো জোগাড় করিয়া আনিয়াছিলাম। সেইটেই আমার শোইবার ঘরের একমাত্র ছবি। সকালে উঠিয়া ছবি দেখি, আবার রাত্রেও সেই ছবি দেখিয়া শুইয়া পড়ি। অগ্নিশ্বরের কাহিনী শেষ হইল, কিন্তু তিনি আমার কাছে আজও অশেষ। ঋগ্বেদের ঋষি বলিয়াছেন, অগ্নি পরমাত্মার সংকেত, ভক্তি ও কৃতজ্ঞতা সে অগ্নির আহুতি। অগ্নি নিজে বলিয়াছেন, আমি দেব, যেখানে দেবভাব নাই সেখানে আমি থাকি না। যে যজ্ঞস্থল অপবিত্র, সে স্থান পরিত্যাগ করিয়া আমি শুষ্ক অরণ্যের মধ্যে আত্মগোপন করি। যে আমাকে প্রার্থনা করে সেই আমাকে দেখিতে পায়। তাহার নিকটই আমি অমৃতরূপে প্রকাশিত হই। আমি শুধু পৃথিবীতেই নিবদ্ধ থাকি না, দুলোকেও আমি নিয়ত গমন করি। সেখানে সূর্যই আমার সঙ্গী, তাহারই সহিত আমি পৃথিবীকে রূপ হইতে রূপান্তরে লইয়া যাই নানা ঋতুতে। আমি পবিত্র করি, অলঙ্কৃত করি এবং ধ্বংসও করি। যাহা নশ্বর তাহাকে দগ্ধ করিয়াই আমি বিকীর্ণ করি অবিনশ্বর জ্যোতি, যাহা অম্লান নিষ্কলুষ চিরদীপ্ত। ছবিটির দিকে চাহিয়া
আমি অগ্নির এই ভাষা যেন শুনিতে পাই, যেন দেখিতে পাই তিনি এক জ্যোতির্ময় অনন্ত পথে ঋজু পদবিক্ষেপে চলিয়াছেন। তাহার দৃষ্টি সম্মুখে নিবদ্ধ, তাহার মস্তক আকাশ স্পর্শ করিয়াছে, তাহার রূপে দিগমণ্ডল উদ্ভাসিত। আমি নির্বাক হইয়া চাহিয়া থাকি আর মনে মনে বলি, হে অগ্নিশ্বর, তোমার নাম সার্থক, তোমার কর্ম সার্থক, তোমার জীবন সার্থক, তোমাকে আমি প্রণাম করি। সত্য সত্যই তাহাকে প্রণাম করিবার জন্য মন ব্যাকুল হইয়া আছে, কিন্তু কোথায় তিনি? অনেক খুঁজিয়াছি, কিন্তু কোনো সন্ধানই তো পাইলাম না। তিনি মারা গিয়াছেন এ কথা বিশ্বাস করিতে ইচ্ছা হয় না। অত বড় একটা আগ্নেয়গিরি, সে কি লোকচক্ষুর অন্তরালে ক্ষুদ্র প্রদীপের মতো নিবিয়া যাইতে পারে? বিশ্বাস হয় না। কিন্তু কোথায় তিনি? একটা কথা বলিতে ভুলিয়াছি, পাকিস্তানে কিছুদিন থাকিবার পর আমি হিন্দুস্থানে চলিয়া আসিয়াছিলাম। এ কাহিনী বিহারে বসিয়া লিখিতেছি। যে বেদের দল ধরা পড়িয়াছিল, জামিনে তাহাদের মুক্তি দেওয়া হয় নাই। যে দারোগা সাহেব তাহাদের ধরিয়াছিলেন, তিনি একদিন আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, ওরা তো কিছুই কবুল করতে চাইছে না, সনাতন উপায় অবলম্বন করব কি? কি উপায়? মারধর? ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছ কি? না, হাতে নাতে তো ধরা যায়নি, সন্দেহের উপর ধরা হয়েছে। কিন্তু আমার ধারণা, সম্প্রতি যে কটা খুন হয়েছে তা ওরাই করেছে। এ ধারণা হলো কেন তোমার? ওরা যেখানেই গেছে সেখানেই খুন হয়েছে। লালারাম, বিশ্বেশ্বর ঘোষ, রাঘব দালাল, জাফর আলী, এদের প্রত্যেকের বাগানবাড়িতে ওই মেয়ে 3টে নাচ গানও করেছে। কটা মেয়ে আছে? 3টে, মানে 3টেকে আমরা ধরেছি। কিন্তু শুনছি নাকি ওদের দল সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। অদ্ভুত ওদের মোহিনী শক্তি স্যার। জেলের ওয়ার্ডারগুলোকে সব বশ করে ফেলেছে। আমার মনে হয় বেশি দিন ওদের আটকে রাখা যাবে না, জেল থেকে ঠিক ওরা পাল্লাবে। এই ওয়ার্ডাররাই ওদের ছেড়ে দেবে। আজ সকালে দেখি সেলের ভিতর একটা মেয়ে গান গাইছে আর ওয়ার্ডারগুলো বাইরে বসে তাল দিচ্ছে। আমার মনে হয় সনাতন উপায় অবলম্বন না করলে ওদের কাছ থেকে কিছুই বার করা যাবে না। সনাতন উপায়ের নিদারুণ অভিজ্ঞতা আমার নিজেরই ছিল, সুতরাং আমি কোনো কারণেই কোনো কয়েদির উপর শারীরিক অত্যাচার করিতে দিতাম না। না, মারধর করো না, সেটা আইন নয়। কিন্তু এমনিতে ওরা কিছু বলতে চায় না। মেয়ে 3টি খালি মুচকি মুচকি হাসে, আর ওদের দলপতি খাখা বাবা বলেন, আমি কিছু বলবো না। আমার মনে হয় ওই লোকটাই সমস্ত অর্গানাইজেশনের ব্রেন। মেয়ে 3টি প্রায় যেত ওর কাছে। খাখা বাবা থাকেন কোথা? মুঙ্গেরেই? না, মুঙ্গেরে আমরা ওকে ধরেছি, কিন্তু উনি মাত্র 7 দিন আগে সেখানে এসেছেন। মেয়ে 3টেও ওর বাড়িতেই ছিল। তারা বলে উনি নাকি ওষুধ দেন। যাই হোক, আমরা সবাইকেই ধরে এনেছি। প্রমাণ কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার বিশ্বাস এই 4টে খুনের মূলেই ওরা আছে। আচ্ছা, ওদের সঙ্গে আমিই কথা কইব। এইখানেই নিয়ে এসো। একটু পরেই দারোগা আসিয়া খবর দিলেন, ওদের এনেছি, পাশের ঘরে বসাবো? বসাও। আমি বিবাহ করি নাই, প্রকাণ্ড কোয়ার্টারে একাই থাকিতাম। ঘরের অভাব ছিল না। আমার আপিসও আমার কোয়ার্টারেই এক ধারে ছিল। একটা লোডেড রিভলভার পকেটে পুরিয়া পাশের ঘরে গেলাম। গিয়া কিন্তু চমকাইয়া উঠিলাম। খাখা বাবা, এই যে ডাক্তার অগ্নিশ্বর মুখোপাধ্যায়। মেয়ে 3টিও অপরূপ, যেন 3টি অপ্সরা। নির্নিমেষে খাখা বাবার মুখের দিকে চাহিয়া রহিলাম। না, আমার ভুল হয় নাই, এ ছবি যে রোজ দেখি। দারোগা সাহেবকে বলিলাম,
আমি একে একে এদের সঙ্গে কথা বলবো। মেয়ে তিনজনকে অন্য ঘরে বসাও, তুমিও ওদের কাছেই গিয়ে থাকো, এখানে কাউকে থাকতে হবে না। সকলে চলিয়া গেলে প্রশ্ন করিলাম, আমাকে চিনতে পারছেন? খাখা বাবা ভ্রু কুঞ্চিত করিয়া কয়েক মুহূর্ত আমার দিকে চাহিয়া রহিলেন। তাহার পর বলিলেন, কই না, আপনাকে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমি কিন্তু আপনাকে চিনেছি। আপনি খাখা বাবা নন, আপনি ডাক্তার অগ্নিশ্বর মুখোপাধ্যায়। তাহার মুখে মৃদু হাস্য ফুটিয়া উঠিল। বলিলেন, না, আপনার ভুল হয়েছে। চেহারার সাদৃশ্য থাকা অসম্ভব নয়। আমি অগ্নিশ্বর নই, আমি খাখা বাবা। এরকম অদ্ভুত নাম নিয়েছেন কেন? যে নাম নিয়েছি সে নামের উপযুক্ত আমি নই। কিন্তু আপনারা রোগা ভীতু ছেলের নামও তো বীরেন্দ্র বা রুস্তম রাখেন। এইটাই রেওয়াজ এদেশের। যার অন্তরে বাইরে ময়লা ঠাসা তার নাম নির্মল, বিমল বা অমল। দিগ্বিজয়ী বীর চেঙ্গিস খাঁর নাম ছিল খাখা খাঁ। আমার বাবা বোধহয় ভেবেছিলেন আমি দিগ্বিজয়ী বীর হব, তাই ও নাম রেখেছিলেন। আপনারা কি মুসলমান? না, আমি ব্রাহ্মণ। ও, খাঁ শুনে মুসলমান ভাবছেন বুঝি? চেঙ্গিস খাঁও মুসলমান ছিলেন না। সেকালে যাযাবর নোম্যাডদের যারা দলপতি হতেন তাঁদের উপাধি হতো খাঁ কিংবা খান। চেঙ্গিস খাঁ নামটাও আসলে নাকি ঘেগিংস খাঁ। কথা শুনিয়া আমার আর সন্দেহ রহিল না। এরকম কথা অগ্নিশ্বর ছাড়া আর কেহ বলিতে পারেন না। বলিলাম, চেহারার সাদৃশ্য থাকা অসম্ভব নয় তা জানি, কিন্তু অগ্নিশ্বর মুখোপাধ্যায়কে চিনতে পারবো না, এত বড় ভুল আমার হতে পারে না। আপনার এত বড় আত্মপ্রত্যয়ের হেতুটা কি? তিনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। তাঁর ছবি আমার শোবার ঘরে টাঙানো আছে। প্রাণ বাঁচিয়েছিলেন? কীরকম? সব বলছি। আপনি অগ্নিশ্বর মুখোপাধ্যায় এ বিশ্বাস যদি আমার দৃঢ় না হতো তাহলে যা বলতে যাচ্ছি তা আপনাকে বলতাম না। কারণ এ কথা জানাজানি হলে আমার চাকরি যেতে পারে। দেশ এখন স্বাধীন হয়েছে, তবু যেতে পারে, কারণ আমি যা করেছি তা প্রতারণা। অগ্নিশ্বর চুপ করিয়া রহিলেন, কিন্তু তাহার চোখের দৃষ্টিতে একটা কৌতূহল ফুটিয়া উঠিল। আমি তখন তাহাকে অকপটে সব খুলিয়া বলিলাম। শুনিতে শুনিতে মাঝে মাঝে তাহার চোখের পাতায় কম্পন জাগিল, মুখে মৃদু হাসিও ফুটিল। কিন্তু সব শুনিবার পরও তিনি বলিলেন, আপনি যার কথা বলছেন আমি সে লোক নই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া তখন তাহাকে প্রশ্ন করিলাম, আচ্ছা, আপনার আসল পরিচয় জানতে পারি কি তাহলে? আপনি কি করেন, কোথায় থাকেন, এই দলে কি করে এলেন, পুলিশ আপনার বিরুদ্ধে যেসব চার্জ এনেছে সে সম্বন্ধে আপনার কিছু বলবার আছে কি না? আমি আমার সম্বন্ধে কিছুই বলবো না, সত্য আপনিই বেরিয়ে পড়বে। এইটুকু বলতে পারি, যে মেয়ে তিনটিকে ধরে এনেছেন তারা আমার কন্যাস্থানীয়া। ওদের নিয়ে আপনি বেদের দল গড়েছেন? ধরুন গড়েছি, তাতেই বা ক্ষতি কি? আপনার মতো লোক বেদের দল গড়েছেন এ কথা বিশ্বাস করতে ইচ্ছে করে না। কেন, বেদেরা কি হেয়? ওরাই তো সবচেয়ে বেশি স্বাধীন। ওদের কোনো বন্ধন নেই। বন্ধনের যে দুটো প্রধান শিকল, কর্তব্য আর সম্পত্তি, সে দুটো কথাই নেই ওদের অভিধানে। ওদের সঙ্গে যদি যোগ দিয়ে থাকি, অন্যায়টা কি হয়েছে তাতে? আপনাদের চলে কি করে? ওই মেয়ে তিনটি নেচে গিয়ে অনেক টাকা রোজগার করে। ওদের গান শুনবেন? না, কিন্তু আপনি যা বলছেন তা মন নিচ্ছে না। আপনি যে ডাক্তার অগ্নিশ্বর মুখুজ্জে, এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আপনি যদি বেদের দল গড়েও থাকেন
তাহলে তার পিছনে একটা উদ্দেশ্য আছে, হয়তো সেটা ন্যায়সঙ্গত নয়। আপনি আমাকেও অন্যায়ভাবেই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার পিছনে একটা দেশভক্তির প্রেরণা ছিল। এর পিছনেও নিশ্চয়ই কিছু আছে একটা, সেইটে কি আমি জানতে চাই। বিশ্বাস করুন, আমার দ্বারা আপনার কোনো অনিষ্ট হবে না, কিন্তু সত্য কথাটা আমি শুনতে চাই। যে অগ্নিশ্বরকে আমি মনের মন্দিরে দেবতার মতো সাজিয়ে রেখেছি, তাকে এমনভাবে বিসর্জন দিতে পারবো না। অগ্নিশ্বরের ভ্রুযুগল উৎক্ষিপ্ত হইল। দেবতার মতো সাজিয়ে রেখেছেন? সত্যি? সত্যি। আপনার সত্য পরিচয়টা দিন। কয়েক মুহূর্ত নীরব থাকিয়া অগ্নিশ্বর বলিলেন, একটা জিনিস যদি লক্ষ্য করে দেখেন, তাহলে হয়তো সত্যের কিছু আভাস পেতে পারবেন। যে 4টে লোক খুন হয়েছে, তারা প্রত্যেকেই দেশের শত্রু, প্রত্যেকেই ব্ল্যাক মার্কেটিয়ার। লক্ষ লক্ষ গরিব লোককে বঞ্চিত করে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে ওরা। তাহলে কি? হ্যাঁ, মনে করুন না তাই। আমি বাঙালি, বিদ্রোহ আমার মজ্জাগত। মনে করুন, দেশের শত্রু নিপাতের আমি অভিনব পন্থা বার করেছি। ধরুন, আমার মনে হয়েছে স্বাধীনতা অর্জনের জন্য যে বাঙালি একদিন ইংরেজের সঙ্গে লড়েছিল, এইবার তার দুর্নীতির সঙ্গে লড়া উচিত। যদি দরকার হয় তার জন্য প্রাণ দিক। তাহার পর কিছুক্ষণ থামিয়া বলিলেন, আমি আমার শেষ জীবনে দেশকে শত্রুমুক্ত করবার এই উপায় অবলম্বন করেছি। এই ভেবে যদি আপনি তৃপ্তি পান, তাহলে তাই ভাবুন। আমরাও তো আইনের সাহায্যে ওই কাজ করছি। দুর্নীতি দমন আমাদের একটা প্রধান কাজ, তা জানি। কিন্তু এটাও তো মিছে কথা নয় যে সবাই আপনাদের জালে ধরা পড়ছে না। শুম্ভ নিশুম্ভ, মহিষাসুর এরাও সাধারণ আইনের জালে ধরা পড়েনি। তাদের ধ্বংস করবার জন্যে অম্বিকা চণ্ডীর দরকার হয়েছিল। মনে করুন, আধুনিক উপায়ে আমি তাই করছি। ওই বেদের মেয়েদের মধ্যেই অম্বিকা আর চণ্ডীর রূপ প্রত্যক্ষ করেছি আমি। কিন্তু আপনি ব্রাহ্মণ, এইসব নৃশংস ব্যাপারে লিপ্ত হওয়া কি আপনার সাজে? ব্রাহ্মণদের সম্বন্ধে আপনার পুরো ধারণা নেই তাহলে। নৃশংসতার ভয়ে ব্রাহ্মণেরা কোনো কালে অত্যাচারের প্রতিবাদ করতে পিছপা হয়নি। পরশুরামকে কুঠার ধারণ করতে হয়েছিল, চাণক্যকে ষড়যন্ত্র করতে হয়েছিল নন্দবংশ ধ্বংস করবার জন্যে। এদেশে ব্রাহ্মণদের অধঃপতন হয়েছে বলেই এত দুর্দশা চতুর্দিকে। মনু পতিত ব্রাহ্মণদের অপাঙ্ক্তেও করেছিলেন, কিন্তু এরাই আজ আসর জাঁকিয়ে বসেছে সব জায়গায়। ধরুন, যদি আমি ভেবে থাকি যে আমাদের স্বাধীনতাকে অম্লান অক্ষুণ্ণ রাখতে হলে এদের সরাতে হবে, তা করতে গিয়ে যদি 2-1টা ভালো লোকও মারা পড়ে, তাতেও ক্ষতি নেই। ফ্রেঞ্চ রিভলিউশনের সময় ওরা রোবোস্পিয়ার, ড্যান্টনের মতো লোককেও বলি দিয়েছিল। হঠাৎ অগ্নিশ্বর চুপ করিয়া গেলেন। বলিলাম, বলুন, শুনতে খুব ভালো লাগছে। বিশ্বাস করুন, আমি আপনাকে ছেড়ে দেব। দেখুন, জীবনে কখনো কারো কাছে অনুগ্রহ ভিক্ষা করিনি, আপনার কাছেও করছি না। আমাকে জেলে পুরে রাখলে বা ফাঁসি দিলে যদি আপনার চাকরির সুবিধা হয়, তাহলে তাই করুন। ওই বেদের মেয়েদের সঙ্গে আমি নরকে যেতেও রাজি আছি। ওরা নরককেও স্বর্গ করে তুলবে। জিপসিদের ইতিহাস পড়েছেন? অনেকে বলেন ওদের আদি নিবাস ছিল ভারতবর্ষ। আমার মনে হয় ওরাই রামায়ণ মহাভারতের গন্ধর্ব। আলেকজান্ডার দি গ্রেট ওদের নিয়ে গিয়েছিলেন গ্রীসে। সেখান থেকে ওরা সারা ইউরোপে, আমেরিকায় ছড়িয়ে পড়েছে। প্রতি দেশে ওদের উপর যে অকথ্য অত্যাচার হয়েছে তা অবর্ণনীয়, কিন্তু তবু ওরা প্রত্যেক দেশেই টিকে আছে এখনও। শুধু টিকে নেই, নেচে গেয়ে মাত করে রেখেছে প্রত্যেক দেশকে। ওদের রং, ওদের রূপ, ওদের শিল্প, ওদের সঙ্গীত নৈপুণ্য আজও অলংকার হয়ে আছে প্রত্যেক দেশের।
এই অবহেলিত অবজ্ঞাত কিন্তু দুর্জয় প্রাণরসে ভরপুর শিল্পীর দলে যদি ভিড়েই থাকি তাহলে ক্ষতি কি? আমার মনে হইল আসল অগ্নিশ্বরকে এইবার যেন প্রত্যক্ষ করিলাম। দেখিলাম তাহার চোখের দৃষ্টি হাসিতে ঝলমল করিতেছে। অনেক দিন হইতেই তাহার পাদস্পর্শ করিয়া প্রণাম করিবার ইচ্ছা ছিল। উঠিয়া গিয়া তাহাকে প্রণাম করিয়া বলিলাম, আমার ভুল ভেঙেছে। আপনার কথায় অবিশ্বাস করেছিলাম বলে আমাকে ক্ষমা করুন। সঙ্গে সঙ্গে অট্টহাস্য করিয়া উঠিলেন তিনি। একটা বক্তৃতার ধাক্কায় সব বদলে গেল? হুড়মুড় করে ভেঙে পড়ল অত বড় যুক্তির ইমারত। সঙ্গে সঙ্গে বিশ্বাস হয়ে গেল আমি ওই বেদের মেয়েগুলোর সাহায্যে লোক খুন করে বেড়াচ্ছি। উহ, বক্তৃতার উপর কি ভক্তি, কি ভক্তি! একেবারে গদগদ হয়ে পায়ের ধুলো নিয়ে ফেললেন। তাহার অট্টহাস্যে সমস্ত বাড়িটা যেন কাঁপিতে লাগিল। দারোগা সাহেব পাশের ঘর হইতে ছুটিয়া আসিলেন। আমি তাহাকে ইঙ্গিতে চলিয়া যাইতে বলিলাম। সত্যই আমি অপ্রস্তুত হইয়া পড়িয়াছিলাম। বলিলাম, আপনার কথায় অবিশ্বাস করবার শক্তি আমার নেই। আপনার সত্য পরিচয়টা দিন। কি হবে সত্য পরিচয় জেনে? পৃথিবীতে কটা জিনিসের সত্য পরিচয় জানেন? না, তবু বলুন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন, কিছুতেই যখন ছাড়বেন না তখন শুনুন। আমি মশাই ডাক্তার। মানুষকে বাঁচানোই আমার কাজ, মারা নয়। দুরাত্মা মহাত্মা, সতী অসতী যে কেউ আমার কাছে অসুস্থ হয়ে আসবে তাকেই আমি সুস্থ করতে চেষ্টা করব। নেপোলিয়নের সেই গল্পটা মনে আছে? একবার এক যুদ্ধক্ষেত্রে নেপোলিয়ন খুব বিব্রত হয়েছিলেন কতকগুলি মুমূর্ষু সৈন্য নিয়ে। তাদের খেতে দিতে হচ্ছে, অথচ তারা কোনো কাজে লাগছে না। তখন তিনি আর্মি ডাক্তারকে ডেকে বললেন, ওদের তুমি মেরে ফেলো, কি লাভ ওদের বাঁচিয়ে রেখে? ডাক্তার উত্তর দিয়েছিলেন, আমার কাজ বাঁচানো, মারা নয়। আপনার হাতে অস্ত্র আছে, নিধন করাই আপনার কাজ। আপনিই মেরে ফেলুন না ওদের, আমি পারবো না। আমি সেই ডাক্তারের স্বগোত্র। এই হতভাগা দেশের রুগ্ন খিটখিটে বদমাইশ বেকারগুলোকে বাঁচিয়ে লাভ নেই জানি, কিন্তু তবু ওদের বাঁচবারই চেষ্টা করি। ও ছাড়া আর কিছু পারি না, জানি না। ওই জিপসি মেয়েগুলো আমার রুগী। আমার খগেশ্বর নাম ওদের মুখ দিয়ে বেরোয় না বলে ওরা আমাকে খাগা বাবা বলতো। সেটা ক্রমশ খা খা বাবা হয়ে গেছে। নামটার একটা ঐতিহাসিক মহিমা আছে বলে ও নাম আমি ত্যাগ করিনি। আমি এক জায়গায় থাকি না, নানা শহরে ঘুরে বেড়াই। ওই জিপসিগুলো কিন্তু আমার সঙ্গ ছাড়ে না। যেখানেই যাই খুঁজে বার করে আমাকে। ওদের নিজের চিকিৎসা ওরা নিজেরাই প্রায় করে নিজেদের ওষুধ দিয়ে। হালে পানি না পেলে আমার কাছে যাওয়া আসা করে বলে আপনার বুদ্ধিমান অফিসারটি আমাকেও ওদের সঙ্গে জড়িয়েছেন। ভক্তিটা হঠাৎ কমে গেল নয়? চললুম, গুড বাই। পরে সত্যই প্রমাণিত হইয়াছিল যে খগেশ্বর মুখোপাধ্যায় ডাক্তারি করেন। গরিবের ডাক্তার তিনি। দিন দরিদ্র অসহায় যাহারা, তাহাদেরই তিনি চিকিৎসা করেন। যে যাহা দেয় তাহাই গ্রহণ করে। পরে সত্যই প্রমাণিত হইয়াছিল যে খগেশ্বর মুখোপাধ্যায় ডাক্তারি করেন। গরিবের ডাক্তার তিনি। দিন দরিদ্র অসহায় যাহারা, তাহাদেরই তিনি চিকিৎসা করেন। যে যাহা দেয় তাহাই গ্রহণ করেন। মহত্ব আস্ফালন করিয়া কাহারও ফি ফেরত দেন না। জোর করিয়া কাহারও নিকট হইতে কিছু আদায়ও করেন না। সত্যই এক শহরে বেশি দিন থাকেন না, 1 মাসের বেশি কোথাও না। সারা দেশময় তিনি ঘুরিয়া বেড়ান। একবেলা খান সপাক, পরনে সাদা থান, লং ক্লথের পাঞ্জাবি, পায়ে চটি। যে ভদ্রসমাজ হইতে তিনি চলিয়া গিয়াছেন, সেই ভদ্রসমাজ হইতে আত্মরক্ষা করিবার জন্যই সম্ভবত তিনি
খগেশ্বর নামের আড়ালে অজ্ঞাতবাস করিতেছেন। এ অজ্ঞাতবাস হইতে তাহাকে টানিয়া বাহির করিবার চেষ্টা করি নাই, কারণ বুঝিয়াছি ইহাতে তিনি কষ্ট পাইবেন। কিন্তু আমি নিঃসংশয়ে জানি তিনি খগেশ্বর নহেন, অগ্নিশ্বর। তিনি যেখানে যে নামেই থাকুন না কেন, তিনি পাবক, তিনি পবিত্র, তিনি উজ্জ্বল। তাহাকে বারংবার প্রণাম করি। এতক্ষণ শুনলেন সাহিত্যিক বনফুলের লেখা উপন্যাস অগ্নিশ্বরের শেষ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।